জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আদেশ দেন। গত ২৯ জুলাই মামলার সব পক্ষের শুনানি শেষ হয়। পরে ৩০ জুলাই ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আজকে দিন ধার্য করে ট্রাইব্যুনাল। আদালতের রাষ্ট্রপক্ষকে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, মিজানুর ইসলাম, মইনুল করিম এবং আব্দুস সত্তার পালোয়ান। এছাড়া পলাতক আসামিদের পক্ষে শুনানি করেন সরকারি খরচে নিয়োগ পাওয়া ৪ আইনজীবী। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় ৩০ আসামির বিচার শুরুর আদেশ দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, আবু সাইদ হত্যার বিচার শুরুর আদেশ নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আপনার রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ৩০ আসামির আবেদন কিন্তু আজ এখানকার হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু বিচার কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন এখানকার যে গঠিত বেঞ্চ। পাশাপাশি আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২টি মামলার বিচার কাজ চলছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ হত্যা মামলার যে শুনানি সেটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি, শুনানি সবশেষ। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে এবং এই মামলায় ইতিমধ্যেই ট্রাইব্যুনাল কোর্ট বসেছে এবং সেখানে কিন্তু শুনানি চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই মামলায় ৩ জনকে আসামি করা হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজকে সকাল 10টার দিকেই সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এখানে আমরা যতখানি জানতে পেরেছি ইতিমধ্যেই কিন্তু শুনানির কার্যক্রম শুরু হয়েছে এবং এখানে একটু জানাতে চাই এই মামলায় সাক্ষী দিচ্ছেন এই মামলায় সাক্ষী দিচ্ছেন আর এনটিভির রংপুরের একজন প্রতিনিধি এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুরমু নামে একজন শিক্ষার্থী আছেন এবং তিনিও কিন্তু এখানে সাক্ষী দিচ্ছেন। তো এই ছিল আসলে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। জি কামরুল, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জুলাই ঘোষণাপত্র এবং ফেব্রুয়ারিতে নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলো যা অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসের বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন, প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় কি বলছেন সাধারণ মানুষ? রিফাত, আসলে সকল জল্পনা কল্পনা, সংশয়, শঙ্কা এবং অনিশ্চয়তা কাটিয়ে গতকাল প্রধান উপদেষ্টার বক্তব্যের পরেই কিন্তু মানুষের মনের মধ্যে নির্বাচন নিয়ে এক নতুন উত্তাপ এবং উত্তেজনা তৈরি হয়েছে। মানুষজন যেটি বলছেন যে তারা আসলে এতদিন পর্যন্ত ভাবছিলেন কতদিন পর নির্বাচন হবে, কিন্তু প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ এবং ঘোষণাপত্রে যে কথা বলেছেন তিনি, যে আসলে নির্বাচন নিয়ে যে রোডম্যাপ বা পথনকশা, সেটি ঘোষণার পরপরই কিন্তু মানুষের মধ্যে একটা নির্বাচন নিয়ে যে একটি আমেজ সেটি শুরু হয়েছে। আমরা একটু সাধারণ মানুষের কাছ থেকেই জানতে চাই, একটু আপনার কাছে জানি, গতকাল তো প্রধান উপদেষ্টা বলেছেন রোজার আগেই নির্বাচন হচ্ছে, কি মনে করেন, তার এই বক্তব্যকে কিভাবে দেখেন? বক্তব্যটা সঠিক মনে করতেছি, নির্বাচনটা জরুরি দরকার, সাধারণ জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, এটাই কার মত তার কাছে। আপনার কি মনে হয় নির্বাচনের যে পরিবেশ সেটি ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিকঠাক আছে। একটু আপনার কাছে জানি, এই যে নির্বাচন নিয়ে তো একটা উৎকণ্ঠা উদ্বেগ ছিল, কবে নির্বাচন হচ্ছে, প্রধান উপদেষ্টা তো এবার বললেন, কি মনে করেন এবার? ভালো কথা, ভালো বলছে, সব কিছু মিলিয়ে নির্বাচন হলেও তো ভালো, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভোট দিতে পারবো, যাইতে পারবো, ভালো কথা বলছে ইনশাআল্লাহ।
অনেক ধন্যবাদ। আপনার কাছে জানি এই যে নির্বাচন তো হচ্ছে, দেশের মধ্যে কি নির্বাচিত সরকার আসলে নতুন কোনো সুবিধা পাওয়া যাবে, কি মনে করেন আপনি? আসলে নির্বাচন এটা তাড়াতাড়ি দরকার, কারণ এর আগে অতীতে নির্বাচন ভালো হয়নি, লোক ভোট দিতে পারেনি। এই জন্য আমরা চাই তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক। এবং এই নির্বাচন দেখা যাচ্ছে যে বর্তমান হতে গেলে যে পরিবেশ, তাতে পুরোপুরি আইন শৃঙ্খলা এখনও আসেনি। তবে আইসা তাড়াতাড়ি নির্বাচনটা হওয়া প্রয়োজন মনে করি আমি। আইন শৃঙ্খলা সবাই তো নির্বাচন চায়, আপনিও নিশ্চয়ই সেই নির্বাচন চান। প্রশ্ন হচ্ছে কেন নির্বাচনটা দরকার এত তাড়াতাড়ি? নির্বাচন হলে দেশের ভালো হবে। দেশ বর্তমান যে পরিস্থিতিতে আছে এভাবে দেশ চলে না। যদি নির্বাচিত সরকার হয় তারপরে দেশ ভালো হবে, তার আগে আর হবে না। ত্রিফাত, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি কিন্তু আমরা দেখছি সাধারণ মানুষও নির্বাচন চাচ্ছে। আপনি তো একজন শিক্ষার্থী, গতকাল কিন্তু আমরা দেখেছি প্রধান উপদেষ্টা নির্বাচনের কথা বলছেন, রোজার আগেই নির্বাচন হচ্ছে। তো আপনি এই বক্তব্যকে কিভাবে দেখেন? বিভিন্ন রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা অনেকদিন ধরে যে দ্রুত নির্বাচন দেওয়ার, সেই হিসেবে ডক্টর ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। তো উনি যেহেতু নির্বাচনের একটা ডেট অলরেডি বলে দিচ্ছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাই ওনার নির্বাচনের আগেই পরিবেশ এমনভাবে তৈরি করা উচিত যাতে বিগত যে ফেসিস্ট আমলে যে নির্বাচনগুলো হয়েছিল ওই রকম যেন কোনো সুযোগ না থাকে। এরকম অনেক ধন্যবাদ আপনাকে। আসলে তাসনুভা, আমরা আসলে সাধারণ মানুষের সাথে এর আগেও কথা বলেছি, তারা যে বিষয়টি বলছেন যে প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটি পথনকশা বা দিনক্ষণ ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু নির্বাচনী যে তফসিল সেটি নির্বাচন কমিশনের ঘোষণা করবার কথা। তো দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির সংস্কার করেই খুব দ্রুত সময়ের মধ্যে ইসি একটি নির্বাচনী তফসিল দিবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা করবে, সেই অধীর আগ্রহী কিন্তু রংপুরের মানুষজন রয়েছেন। তাসনুভা। জি মাজেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি জানাচ্ছিলেন রংপুরের মানুষের নির্বাচন ভাবনা নিয়ে। ধন্যবাদ আপনাকে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে বিগত 3টি জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর অনুরোধে এই পদক্ষেপ নিয়েছে ইসি। সম্প্রতি একটি চিঠির মাধ্যমে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সহ দেশের সব জেলা প্রশাসককে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। এতে 2014, 2018 এবং 2024 সালে জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চাওয়া হয়েছে। এর আগে পিবিআই ওই 3টি নির্বাচনে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়েও পাঠিয়েছিল। নোয়াখালী বেগমগঞ্জে 11 যাত্রী নিয়ে খালে পড়ে মাইক্রোবাস। ভোরে এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শিশুসহ একই পরিবারের 7 জনের। চালক ঘুমে থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস খালে পড়ে। চালকসহ যাত্রী ছিল 11 জন। বুধবার ভোর 5:30টার দিকে এই ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে 5 জন নারী ও 2 জন শিশু। তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালি এলাকার বাসিন্দা। তো এখান থেকে আসতে বেগমগঞ্জ চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছাকাছি আসছিল, গাড়ি নিয়ন্ত্রণ ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে। আমার বোনে বলছিল যে হাজিরপাড়ার নানু অ্যাক্সিডেন্ট হয়েছে, কয়জন? 7 জন ছিল একই গাড়িতে। এটাই শুনছি, এটা শুনে আমি আমার বাইরে নিয়ে আসছি ঘটনাস্থলে দেখার জন্য। ফায়ার সার্ভিস জানায় ওমান ফেরত ওই প্রবাসীকে নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে ঢোকার পথে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। মাইক্রোবাসটিতে চালকসহ 11 জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ 4 জন বের হয়ে যান আর অন্য 7 জনের মৃত্যু হয়। ঘুমে জড়ানো চোখে চালক মাইক্রোবাসটি চালাচ্ছিলেন বলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ধারণা করছে ফায়ার সার্ভিস। ডিবিসি নিউজ ডেস্ক। আজ 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবস। বাঙালি ভাষা আর সাহিত্যকে বিশ্ব দরবারে অপার মহিমায় উজ্জ্বল করে গেছেন তিনি। 1268 সনের 25শে বৈশাখ পশ্চিমবঙ্গের কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ছেলেবেলা থেকে বিদায় পর্যন্ত তিনি মানুষের জয়গান গেয়েছেন তার সৃষ্টিতে। গদ্য পদ্যে তিনি সৃষ্টি করেছেন অমর সাহিত্য। কবিতার জন্য 1913 সালে অর্জন করেছেন নোবেল সাহিত্য পুরস্কার। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, চিঠি সাহিত্য অনন্য তিনি। তার সঙ্গীতে রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্টি করেছেন নিজস্ব পরিচয়। দিনে দিনে তার সঙ্গীত প্রিয় হয়ে উঠেছে তরুণ প্রজন্মের কাছে।
লেখালেখির পাশাপাশি তিনি ছবি আঁকতেন আপন খেয়ালে। সাহিত্য সৃষ্টির সঙ্গে বাঙালির সেরা দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব বাঙালির কাছে আজও বড় আশ্রয় তিনি। নানা আয়োজনে শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে তাকে। ভারতের উত্তরাখণ্ডে আকস্মিক বন্যায় 5 জনের মৃত্যু এবং আহত হয়েছেন অনেকে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, নিখোঁজ 11 সেনাসহ 1.5 শতাধিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে আতঙ্কে মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছেন। পাহাড়ের ঢলে ভেসে গেছে বসতবাড়ি, বেশ কিছু যানবাহন। গঙ্গোত্রীর ধরালি এলাকায় হোটেল, রেস্তোরাঁ সহ বেশ কিছু আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার বাসিন্দাদের। আকস্মিক বন্যায় ভেসে গেছে হারসলের একটি পুরো গ্রাম। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত সহায়তা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি। আর্জেন্টিনার জার্সিতে খড়ের মাঠে লিওনেল মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নেপালে আর্জেন্টাইন খুদে জাদুকরের ইনজুরি। 5 সেপ্টেম্বর বুয়েন্স আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। খড়ের মাঠে এই সম্ভাব্য ম্যাচ মেসির। তবে সংশয় আছে LM10 খেলা নিয়ে। ইনজুরির কারণে আছেন অস্বস্তিতে। গেল রোববার লিগস কাপে নেকাসের বিপক্ষে ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। প্রাথমিকভাবে 3 থেকে 4 সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার কথা থাকলেও মেসির মাঠে ফেরা নিয়ে স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি। ক্লাবটির দাবি দ্রুত সুস্থ হয়ে উঠবেন LM10। আর্জেন্টিনার আগে বিশ্বকাপ নিশ্চিত করায় ভেনেজুয়েলা ম্যাচের গুরুত্ব কম, যদিও আর্জেন্টিনাবাসীদের জন্য বিশেষ এই ম্যাচ, কারণ এটি হতে পারে মেসির শেষ হোম ম্যাচ। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যাদের রক্তের বিনিময়ে এক নতুন বাংলাদেশে 1 বছর পূর্তির পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্নকে জারি দেখতে পেরেছি। একই সাথে আমাদের সকল আহত এবং এখনো যারা হাসপাতালের পেটে কাতরাচ্ছেন তাদের আরোগ্য কামনা করছি। গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে বহুল আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। আমরা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। একই সাথে জুলাই ঘোষণাপত্র তার ভিতরগত বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘ সময় পর্যালোচনা করেছি এবং কিছু বিষয় তা যদি জুলাই ঘোষণাপত্রের মধ্যে উল্লেখ থাকতো তাহলে এই ঘোষণাপত্র আরও পরিপূর্ণ হতে বলে আমাদের মনে হয়। সে বিষয়গুলোই আমরা আপনাদের কাছে এখন উপস্থাপন করব। আমরা গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম এবং সেখানে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে ছাত্র জনতার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। সরকার সময় চেয়েছিলেন। একটা দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও দীর্ঘদিন আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। সে অপেক্ষার অবশেষে অবসান ঘটেছে গতকাল। জুলাই ঘোষণাপত্র নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্রিফিং চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল 9 দফা, যা পরবর্তীতে 1 দফায় রূপান্তরিত হয়েছিল। সেই বিষয়টিও ঘোষণাপত্রে এড়িয়ে যাওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। এই জন্য 6টি কমিশন গঠন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 2 পর্বের 2 মাসের অধিককাল যে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং 19টি বিষয়ে মৌলিকভাবে ঐক্যমত্যের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণাপত্রে তার কোনো উল্লেখ নেই। ঘোষণা কখন কিভাবে কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে কিছুটা হলেও গুরুত্বহীন করে ফেলা হয়েছে। পরবর্তী সরকার হাতে বাস্তবায়নের দায়িত্ব দেওয়ায় হাজার হাজার মানুষের আত্মত্যাগ, রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা ও আশাকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলাম গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনা ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার, গণহত্যার বিচার
ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।